মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। আজকে শেখাবো হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং, ফাইন্ড, রিপ্লেস এবং টেবিল সংক্রান্ত যে কাজগুলো আছে, সেই কাজগুলো হচ্ছে এগুলো আজকে সব শেখাবো। তো প্রথমে হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং। বর্ডার মানে হচ্ছে কি, আমরা বর্ডার কিন্তু কয়েক জায়গায় দিতে পারি। একটা হচ্ছে পেজ বর্ডার, পুরো পেজে একটা বর্ডার দিতে পারি। আরেকটা হচ্ছে যে কোনো একটা লেখার মধ্যে সেখানেও বর্ডার দিতে পারি। দুই ধরনের বর্ডার হতে পারে। তাহলে আমরা প্রথমে একটা লেখা লিখে ফেলি। এটাকে মাঝখানে নিয়ে আসলাম। এই লেখার মধ্যে আমরা একটা বর্ডার দিতে চাই, এই লেখার ভিতরে একটা বর্ডার দিতে চাই, এই লেখার চতুর্দিকে একটা বর্ডার থাকবে। এখন বর্ডার কিন্তু পুরোটা প্যারা জুড়ে থাকতে পারে অথবা শুধু লেখার মধ্যেও থাকতে পারে, মানে দুইভাবে থাকতে পারে বর্ডারটা। তো প্রথমে আমরা দেখি যে প্যারার মধ্যে কিভাবে বর্ডারটা দিতে হয়, মানে এই লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত এই বর্ডারটা কিভাবে দিব। তাহলে বর্ডার দেওয়ার জন্য প্রথমে আমরা কার্সরটা রাখবো বা সিলেক্ট করব। সিলেক্ট করলেও হবে অথবা কার্সরটা ওই লাইনে রাখলেই হবে। তারপরে এই যে এখানে আমরা চলে যাব, এখানে হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং, একদম লাস্টেরটা চলে যাব বর্ডার অ্যান্ড শেডিং। যাওয়ার পরে আমরা বর্ডারে ক্লিক দিব, এটা একটু সাইডে রেখে নিই। বর্ডারে ক্লিক দিব, বর্ডারে ক্লিক দেওয়ার পর এটা হচ্ছে নান। আমি সবগুলো একবার বুঝাই দিচ্ছি। নান মানে বর্ডারটা তুলে দেওয়ার জন্য হচ্ছে নানে ক্লিক দিতে হবে। বক্সে ক্লিক দিলে এই যে আমরা এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি, এই যে ডান দিকে একটা প্রিভিউ আছে। এই যে এগুলো তো ধরে নিতে হবে কি, এগুলো হচ্ছে কি লেখা, এগুলো কি লেখা। আর লেখার এই যে চতুর্পাশে একটা বর্ডার আসছে চতুর্দিকে। এখন এই দিকে দেওয়া আছে কি অ্যাপ্লাই টুতে কি দেওয়া প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ হচ্ছে লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লাইন জুড়েই একটা বর্ডার আসবে। আর আমরা বক্সে যখন দিয়েছি তখন এরকম একটা স্টাইল আসছে, সিঙ্গেল স্টাইল। এখানে আছে স্টাইল, আমরা চাইলে স্টাইল পরিবর্তন করতে পারি। এই যে ডট ডট দিতে পারি, তারপর ড্যাশ ড্যাশ দিতে পারি, বা নিচে আছে ডাবল বর্ডার দিতে পারি, ট্রিপল বর্ডার দিতে পারি, তারপরে এই যে একটা মোটা চিকন বর্ডার দিতে পারি। এইভাবে অসংখ্য বর্ডার এখানে স্টাইল রয়েছে। প্র্যাকটিসের সময় এগুলো দেখে নিবা যে কোন বর্ডারটা দেওয়া যেতে পারে। তো এখান থেকে আমরা স্টাইল চয়েস করব। তারপর হচ্ছে এখান থেকে আমরা কালার চয়েস করব। এটা হচ্ছে ব্ল্যাক কালার আসছে বর্ডারটা। আমরা যদি মনে করি কোনো কালার দিতে চাই তাহলে আমরা এখান থেকে কালারও দিতে পারবো। আবার যদি মনে করি না কালার দেওয়ার দরকার নেই, ব্ল্যাক থাকবে, ব্ল্যাকই রেখে দিতে পারবো। তারপর উইথ, চিকন বা মোটা কতটুকু হবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারবো। এই পাশে আছে হচ্ছে শেডিং। এই যে বর্ডারটা আসছে, বর্ডারের পাশে যদি কখনো ছায়া চাই তাহলে আমরা একটা ছায়াও দিতে পারবো। এটা হচ্ছে শেডিং। এই যে ক্লিক দিলাম, একটা ছায়া চলে আসলো। তাহলে আমরা এভাবে একটা একটা করে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। প্রথমে বক্স দিলাম, আমরা স্টাইল দিলাম, এইটা আমরা ওকে করে দিলাম। তাহলে কি হলো, লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত টোটালটার মধ্যে একটা বর্ডার চলে আসছে। এখন বলতে পারো বর্ডার তো আমাদের টোটাল লাইনে দরকার না, বর্ডার দরকার আমাদের শুধু লেখাটুকের মধ্যে। তাহলে কি করবা? এটা কিন্তু একটা সিস্টেম যে এরকম পুরো লাইনে লাগবে, তাহলে তো প্যারাগ্রাফ দিয়ে দিব। আর যদি শুধু লেখার মধ্যে দরকার হয় তাহলে কি করব, কে বলতে পারবা? শুধু লেখার মধ্যে যদি দরকার হয় তাহলে কি সিলেক্ট করতে হবে? প্যারাগ্রাফটা চেঞ্জ করতে হবে। এই অ্যাপ্লাই টু থেকে প্যারাগ্রাফ চেঞ্জ করে এখান থেকে দিতে হবে টেক্সট। যদি আমরা টেক্সট সিলেক্ট করে দেই, এখানে দেখতে পাচ্ছি শুধু লেখাটুকুর মধ্যেই কিন্তু বর্ডারটা চলে আসছে। এই যে বর্ডারটা শুধু যতটুকু লেখা ততটুকুর মধ্যেই। তাহলে টেক্সট বর্ডার মানে যে লেখার বর্ডার, এই লেখার বর্ডারটা পুরো লাইন জুড়ে হতে পারে, অর্থাৎ প্যারাগ্রাফে হতে পারে, অথবা শুধু লেখার মধ্যে হতে পারে, টেক্সটের মধ্যে হতে পারে। তো এইভাবে করে দিতে পারি। এখন যদি এই ঢাকার পাশে আমরা কোনো একটা কিছু লিখি তাহলে কি বক্সটা বড় হবে না অতটুকুই থাকবে, নাকি বড় হবে? বড় হবে না? এই যে ঢাকার পাশে ইজ লিখলাম, টেক্সট বক্সটা কি হচ্ছে, বড় হচ্ছে। ঢাকা ইজ, দেখছো আমরা যা লিখবো বড় হবে, যখন লেখা কমিয়ে দিব এই বক্সটা আস্তে আস্তে কি হতে থাকবে, ছোট হতে থাকবে। তার মানে এই টাইপের বক্সগুলো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এইবার আমরা এই বর্ডারের মধ্যে আরেকটা হচ্ছে পেজ বর্ডার। পুরো পেজে আমরা একটা বর্ডার দিতে পারি। বর্ডারটা কিভাবে দিব? আবার সেম একই জায়গায় চলে যাব, গিয়ে এই যে আমরা ইউজ করলাম হচ্ছে বর্ডারের ফাংশনগুলো দেখলাম আমরা। এটার পাশেই আছে কি পেজ বর্ডার। পেজ বর্ডারে ক্লিক দিব। পেজ বর্ডারে ক্লিক দেওয়ার পরে সেম বর্ডারে যা যা কিছু ছিল পেজ বর্ডারে কিন্তু ঠিক তাই আছে।
এখানে কোনো পরিবর্তন নাই। এখানে একটা জিনিস নতুন আসছে, সেটা কি? আর্ট। এই আর্ট জিনিসটা বর্ডারে নাই, দেখো এই জায়গাটা কিন্তু খালি, কিন্তু যখন আমরা পেজ বর্ডারে যাচ্ছি আর্ট জিনিসটা নতুন করে এখানে সংযুক্ত হয়েছে। তাহলে এই আর্টের মধ্যে গেলে আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ছবি দিয়ে পেজ বর্ডার দিতে পারবো, যে আপেল, ঘড়ি, চশমা, হ্যাঁ, বিভিন্ন ধরনের পৃথিবী, এই যে কি বলে দেখতে পাচ্ছ, ক্যাসেট, ডিস্ক, পোকামাকড়, ক্যাসেটটা দিয়ে দাও। ক্যাসেট, তারপরে যে ফুল, বিভিন্ন কিছু আছে, প্র্যাকটিসের সময় দেখবা। না, এখানে ছবি লাগানো যাবে না। এক মনে করো একটা গাছ দিয়ে দিলা, খেজুর গাছ, ওকে, রস পায়রা পায়রা খাইলা, বা এটা তাল গাছ ধরে ধরে নিতে পারি আমরা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, পুরো পেজে বর্ডার দিতে পারি। এটা কিন্তু একটা পেজে যখন তুমি বর্ডারটা দিবা, যখন তুমি 2 নম্বর পেজে যাবা কন্ট্রোল ইন্টারের মাধ্যমে, তখন দেখবা যে পরবর্তী পেজটার মধ্যেও কিন্তু সেম বর্ডারটা চলে আসবে। তো এরপরে হচ্ছে আমরা যদি দাঁড়াও, যদি আমরা পেজ বর্ডারটা যদি তুলে দিতে চাই, পেজ বর্ডারটা যদি আমরা তুলে দিই, এখন একটা বর্ডার দেওয়া আছে মনে করো, আমরা পেজ বর্ডারটা বাতিল করে দিতে চাই, তাহলে সেম আবার সেম জায়গায় গিয়ে নানে ক্লিক দিলেই পেজ বর্ডারটা উঠে যাবে। আচ্ছা, এইগুলো আমাদের পেজ বর্ডার। এরপরে চলে আসছে হচ্ছে শেডিং, শেড দেওয়া, মানে একটা ছায়া দেওয়া। এই ঢাকার পাশে আমরা একটা ছায়া দিতে চাই, সেম একই রকম বর্ডারের মতোই এটা, এই যে বর্ডার, পেজ বর্ডার, তারপরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে শেডিং। এখানে গিয়ে এই যে ফিল কালার, ভিতরে কোনো কালার দিতে চাই, এখন নো কালার দেওয়া আছে। এখন আমরা যদি চাই যে কোনো একটা হালকা একটা কালার দিয়ে দিতে, এখান থেকে আমরা কালার ইউজ করতে পারবো। এখানেও সেমভাবে দেখো অ্যাপ্লাই টুতে প্যারাগ্রাফ, মানে পুরো লাইনে হবে, ওকে দিই, পুরো লাইনে আসলো। আর যদি আন্ডো করে আমরা যদি টেক্সট দিতাম, তাহলে শুধুমাত্র কিসে আসতো, লেখার মধ্যে ছায়াটা চলে আসতো। ওকে, শুধু ছায়াটা লেখার মধ্যে আসছে। আরেকটা জিনিস দেখো, যখন তুমি সিলেক্ট করবা তখনই টেক্সট আসবে, আর যখন তুমি শুধু কার্সরটা রাখবা তখন কিন্তু আর টেক্সটটা আসবে না। যে কার্সর রাখছো, এখন দেখো টেক্সট আসে কিনা। শেডিংয়ে গেলাম, কালার দিলাম, অ্যাপ্লাই টুতে গেলাম, দেখছো এখানে কোনো টেক্সট নাই, কারণ কম্পিউটার বুঝতেছে না টেক্সট কোনটা, সিলেক্ট করা নাই যে, এই জন্য। তখন তুমি শুধুমাত্র পুরো প্যারাগ্রাফে দিতে পারবা। আর যখন কি লেখাটাকে এভাবে সিলেক্ট করতেছো, তখনই তোমার ওখানে ওই প্যারাগ্রাফ যে অ্যাপ্লাই টুতে, ওখানে কি আসবে, টেক্সট লেখাটা আসবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এই গেল হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং। এরপর আমরা চলে আসবো হচ্ছে ফাইন্ড। ফাইন্ড শব্দের অর্থ হচ্ছে খোঁজা, আর এটা শর্টকাট কমান্ড কি বলতো, কন্ট্রোল প্লাস এফ, কন্ট্রোল প্লাস এফ, কন্ট্রোল প্লাস এফ সমান সমান হচ্ছে ফাইন্ড, কন্ট্রোল প্লাস এফ সমান সমান ফাইন্ড। ফাইন্ড অর্থ খোঁজা। আমরা এখান থেকে কোনো কিছু খুঁজতে চাই, কোনো শব্দ বা কোনো বাক্য বা কোনো সেন্টেন্স খুঁজতে চাই, তাহলে আমরা খুঁজে বের করতে পারবো। ধরো এটা হচ্ছে অনেক বড় বড় ডকুমেন্টস যখন কাজ করবা তোমরা, তখন এটা কাজে লাগবে। একটা পেজে কাজ করলে তো আর ফাইন্ড কাজে লাগে না। যখন 100 পেজে কাজ করবা, তখন তোমার ফাইন্ড দরকার। কি দরকার? ফাইন্ড। যেমন কন্ট্রোল এফ, এইখানে তুমি লিখে দিবা কোন শব্দটা খুঁজতেছো। ধরো আমরা এখানে খুঁজতেছি টেবিল, লিখে ফাইন্ড নেক্সট, ওই যে দেখো আমাকে মার্ক করে দেখা দিচ্ছে। এখন কতবার টেবিল আছে, এখানে দেখো একটা জিনিস লেখা আছে রিডিং হাইলাইট। এখানে ক্লিক করে যদি হাইলাইট অল দিই, তাহলে এখানে যতগুলো টেবিল আছে সবগুলো টেবিলকে সে আমাকে মার্ক করে দেখাই দিবে, খুঁজে দিবে যে এই জায়গায় টেবিলগুলো আছে। আর যেই শব্দটা তুমি খুঁজতেছো কিন্তু নাই, তাহলে কি হবে, ধরো এখানে খুঁজতেছো হচ্ছে কি ফন্ট, খুঁজতেছো, ফাইন্ড নেক্সট দিলা, ওই যে লেখা আসছে দ্য ওয়ার্ড দ্য ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ সার্চ দ্য বিগিন, এই যে কি হচ্ছে দ্য সার্চ আইটেম ওয়াজ নট ফাউন্ড, মানে এই আইটেমটা সে কি পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, এটা নাই, এই ডকুমেন্টসের ভিতরে তোমার ফন্ট শব্দটা নাই। তাহলে এইভাবে আমরা খুব সহজে কি করতে পারবো, কোনো শব্দ বা কোনো বাক্য যদি পুরোটা লিখে দাও, একদম বড় একটা বাক্য, ওটাকে সে খুঁজে দেখাই দিবে। আচ্ছা, এবার আসো রিপ্লেস। রিপ্লেস হচ্ছে কি, পরিবর্তন করা। ধরো যেখানে যেখানে টেবিল লেখা আছে সেই জায়গাগুলোকে আমরা টেবিল চেঞ্জ করে ইনসার্ট দিতে চাই, বা টেবিল চেঞ্জ করে আমরা কি দিতে চাই, ভিউ দিতে চাই। কথার কথা যে যেখানে যেখানে টেবিল আছে সেইখানে ভিউ হবে,
তাহলে যেখানে যেখানে টেবিল আছে আগে তো খুঁজতে হবে, খুঁজে বের করে ওই জায়গাতে যেখানে টেবিল হবে সেখানে হবে কি ভিউ। কিভাবে করবে এটা, এটা কখন কাজে লাগে? ধরো তোমার ঠিকানা যখন পরিবর্তন হয়ে যাবে, একটা জায়গা থেকে তুমি আরেকটা জায়গায় শিফট হয়ে যাবা। তোমার স্কুল আগে ছিল মুসলিমনগর, এখন 2 বছর পরে তুমি চলে গেছো চাষারা, মুসলিমনগর আর তোমার এটা নাই। তো মুসলিমনগর যখন তুমি ছিলা তখন যত ডকুমেন্টস বানাইছো, প্রশ্ন বানাইছো, শিট বানাইছো, রুটিন বানাইছো, সব জায়গায় ঠিকানা তো মুসলিমনগর ছিল। যখন তুমি চাষারা চলে গেছো এখন কি আর মুসলিমনগর থাকবে? এখন ওই মুসলিমনগরে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো চেঞ্জ হয়ে কি হবে, চাষারা হবে। তো এত জায়গায় মুসলিমনগর লেখা যে তোমার ওটা খুঁজে খুঁজে চাষারা করাটা কষ্টসাধ্য ব্যাপার। ও ক্ষেত্রে তোমার কি করতে হবে, রিপ্লেস কমান্ডটা ইউজ করতে হবে। রিপ্লেস কমান্ড ইউজের মাধ্যমে তুমি খুব সহজেই তুমি এটা করে ফেলতে পারো। আমি একটু দেখাই। রিপ্লেস হচ্ছে কন্ট্রোল এইচ, লিখে নাও শর্টকাট কমান্ডটা, কন্ট্রোল প্লাস এইচ হচ্ছে রিপ্লেস। তাহলে আমরা কন্ট্রোল এইচ দিলাম, দেওয়ার পরে আমরা চেঞ্জ করতে চাই কোনটা, টেবিলকে। এই যে টেবিল আগে লিখলাম ফাইন্ড হটে, আর এই টেবিলকে চেঞ্জ করে যেটা করব সেটা লিখব রিপ্লেস উইথে। তার মানে যদি তুমি মুসলিমনগরে চেঞ্জ করে চাষারা করতে চাও তাহলে উপরে থাকবে মুসলিমনগর, নিচে হবে চাষারা। তাহলে আমরা চেঞ্জ করলাম। এখন দেখো রিপ্লেস অলে ক্লিক দেই, তাহলে সবগুলো একবারেই পরিবর্তনটা হয়ে যাবে। রিপ্লেস অল, এই দেখো, এবং কতগুলো রিপ্লেস করছে সে কিন্তু তোমাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে। এই দেখো 4 জায়গায় এটা ছিল, এটা কিন্তু রিপ্লেস করে ফেলছে। ওকে দাও, ক্লোজ দাও। এখন দেখো যেখানে যেখানে তোমার টেবিল লেখা ছিল সেই জায়গায় কিন্তু ভিউ হয়ে গেছে। এই যে এই যে এই যে সব জায়গায়, এই যে সব জায়গায় ভিউ হয়ে গেছে। ওকে আন্ডু করে দেই জাস্ট বোঝার জন্য এটা। হ্যাঁ, তাহলে এই ছিল হচ্ছে রিপ্লেস। এবার আমরা টেবিলের কাজটা করব। ধরো প্রথমে আমরা একটা টেবিল বানাবো। টেবিলের কার্সরটা একটু ছোট করে নিলাম, ইনসার্টে ক্লিক, টেবিলে ক্লিক। কয়টা টেবিল বানাতে চাই? ধরো এখানে আমরা 5টা কলাম, নিচের দিকে 4টা রো করতে চাই। ওকে, একটু বড় হয়ে গেল, আমরা একটু সাইজটা ছোট করে নিই। ওকে, তাহলে এখানে কলাম হয়েছে কয়টা? 4টা। এগুলো হচ্ছে কলাম, এই যে লম্বা 2 3 4 5টা, আর রো হয়েছে 1 2 3 4টা। তাহলে এইভাবে আমরা খুব সহজেই কিন্তু একটা টেবিল বানিয়ে ফেলতে পারি। এখন দেখো টেবিলের মধ্যে আমরা কিছু কাজ করব, সেটা হচ্ছে কি ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলটা কখন আমরা ইউজ করব? ইনসার্ট টেবিলটা কে কি বলতে পারবা? ইনসার্ট টেবিলটা কখন ইউজ করব? না, ইনসার্ট টেবিলটা আমরা ইউজ করব হচ্ছে এই যে দেখো টেবিলের মধ্যে যখন আমরা টেবিলে যাব তখন এই যে এখানে লেখা আছে ইনসার্ট টেবিল কত, হ্যাঁ হ্যাঁ হচ্ছে না, বেশি লাগবে, তখন আমাদের ইনসার্ট টেবিলে চলে যেতে হবে। ধরো এখানে আমাদের ঘর আছে কয়টা? ধরো এখানে কয়টা আছে? 10টা বাই 8টা। ওই যে উপরে কিন্তু শো করতেছে, দেখো ওই যে 10 × 8, তার মানে 10টা কলাম 8টা রো। যদি তোমার এখন এই পর্যন্ত দরকার হয় তাহলে তুমি এখান থেকে করতে পারবা। এখন তোমাকে বলছে যে 10টা কলাম 50টা রো, তখন তো আর এখান থেকে কাজ হচ্ছে না। বা বলতেছে 12টা কলাম 5টা রো, এখান থেকে আর কাজ হবে? হবে না। তখন চলে যেতে হবে কোথায়? ইনসার্ট কলামে, হ্যাঁ ইনসার্ট টেবিলে যাব। যাওয়ার পর এখানে নাম্বার অফ কলাম, কতগুলো কলাম দরকার? ধরো 12টা দরকার। নাম্বার অফ রো দরকার কয়টা? আমাদের 20টা। প্রয়োজন মতো এখানে আমরা যা দরকার লিখে দিব, লিখে দিয়ে ওকে, এই যে 20টা রো দিয়ে একটা টেবিল তৈরি হয়ে গেছে। তাহলে এই গেল আমাদের কি ইনসার্ট টেবিল। এরপর চলে আসো ডিলিট টেবিল। ডিলিট টেবিল হচ্ছে এখানে 2টা টেবিল আছে, আমার এই প্রথম টেবিলটা প্রয়োজন নাই, আমি মুছে দিব। তাহলে কি করব? কার্সরটা রাখবো, সিলেক্ট না করলেও চলবে। ওই টেবিলের মধ্যে কার্সরটা রাখলে হবে, যে কোনো ঘরে। আবার বাইরে রাখলে কিন্তু আমার হবে না, কার্সরটা রাখতে হবে ভিতরে। ভিতরে রেখে আমরা কোথায় যাব? লেআউটে যাব। লেআউটে গিয়ে ডিলিটে যাব। ডিলিটে গিয়ে টেবিল, ডিলিট টেবিলে, ডিলিট টেবিলে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ওই টেবিলটা কি হয়ে যাবে? মুছে যাবে। এবং টেবিলের ভিতরে যদি কোনো কিছু লেখা থাকতো সেটা কি হতো? সেটাও কিন্তু মুছে যেত। এবার আমরা দেখি এখানে তো হচ্ছে কয়টা কলাম ছিল? 12টা কলাম। আমরা এখান থেকে 2টা কলাম মুছে দিতে চাই, বা একটা কলাম মুছে দিতে চাই। তাহলে টেবিলে ক্লিক, ডিলিট কলাম, ওই যে একটা কিন্তু মুছে গেল। আর যদি আমি 3টা একসঙ্গে মুছতে চাই
তাহলে তিনটা সিলেক্ট করে নিলাম, টেবিল, ডিলিট, কলাম, তিনটা কিন্তু একসঙ্গে মুছে গেছে। আমি যদি একটা মুছতে চাই তাহলে কাজটা রাখলেই হবে, আর যদি একাধিক মুছতে চাই তাহলে সিলেক্ট করে নিতে হবে। এবার আসলে রো মুছতে চাই, কিছু লিখে নেই। এই 10-এর উপরে রো কয়টা আছে? একটা, এটা আমরা মুছে দিতে চাই। তাহলে কার্সরটা রাখবো আগে, তারপরে ডিলিটে ক্লিক, ডিলিট, রোতে ক্লিক, উপরে যে রোটা ছিল সেটা কিন্তু মুছে গেল। তাহলে ডিলিটের মাধ্যমে এই যে ডিলিট টেবিল, ডিলিট কলাম, ডিলিট রো হয়ে গেল। এবার আসো ইনসার্ট রো এবং ইনসার্ট কলাম বাড়াতে হয় কিভাবে? ধরো এই 10-এর উপরে আমাদের একটা রো বাড়ানো দরকার, তাহলে কিভাবে বাড়াবো? কার্সরটা রাখবো, রেখে লেআউটে যাব, যাওয়ার পরে এই যে এখানে দেখো কয়েকটা লেখা আছে ইনসার্ট রো এন্ড কলাম। ইনসার্ট অ্যাবভ, রো বাড়বে উপরে, ইনসার্ট বিলো, রো বাড়বে নিচে। তাহলে আমরা উপরে বাড়াতে চাই, তাহলে ইনসার্ট অ্যাবভ, বাড়লো। এখন যদি এই 10-এর নিচে বাড়াতে চাই, ইনসার্ট বিলো, ওই যে যেটা ব্ল্যাক হয়ে যাচ্ছে ওটাই কিন্তু বাড়ছে। আচ্ছা, এবার কলাম বাড়াতে চাই, তাহলে কার্সর রাখবো, ইনসার্ট লেফট দিলে বামে বাড়বে, রাইটে দিলে ডানে বাড়বে। এই যে যতগুলো খুশি তুমি বাড়াই নিতে পারো। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে মার্জ সেল। মার্জ হচ্ছে কি? মার্জ কয়েকটা সেলকে একত্রিত করা, কয়েকটা সেলকে কি করা? একত্রিত করা। এই যে উপরের ঘরটা তুমি খালি করে দিতে চাচ্ছ, এখানে কোনো থাকবে না, এই দাগগুলো থাকবে না। তাহলে সিলেক্ট করে কোথায় যেতে হবে? মার্জ সেল, মার্জ। ওই যে দেখো মার্জ সেলের চিহ্নটা দেখো কেমন, ওই যে দেখো মাঝখানে ঘরটা কিন্তু খালি। ক্লিক দিব, সিলেক্ট বাতিল করে দেখো পুরোটা খালি হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা কয়েকটা সেলকে কি করতে পারি? মার্জ করতে পারি। ধরো এখান থেকে এইভাবে এই কটা সেলকে আমরা মার্জ করব, তাহলে সিলেক্ট করে এই যে মার্জে দাও। আবার একটা পদ্ধতি আছে দেখো, সিলেক্ট করে এই যে কয়েকটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মার্জ করো। কয়েকটা সেলকে আমরা খুব সহজেই কি করতে পারি? মার্জ করে একত্রিত করতে পারি। আচ্ছা, এরপরে চলে আসো হলো মার্জের পরে আসো স্প্লিট টেবিল। স্প্লিট টেবিল হচ্ছে, স্প্লিট শব্দের অর্থ কি? আলাদা করা। স্প্লিট শব্দের অর্থ আলাদা করা। ধরো এই পুরোটাই তো একটা টেবিল, এখন আমি এই টেবিলটাকে মাঝখান থেকে কেটে ফেলতে চাচ্ছি, মাঝখান থেকে এরকম টুকরা করে দিতে চাচ্ছি। ধরো এই দুইটা কলাম নিচে চলে যাবে আর উপরগুলো আলাদা চলে যাবে। তাহলে আমি কার্সর রাখলাম, রেখে লেআউটে ক্লিক করলাম, স্প্লিট টেবিলে ক্লিক করলাম। ওই যে দেখো এখানে চিহ্নটা দেখো, উপরে একটা টেবিল, নিচে একটা টেবিল, মাঝখানে কিন্তু টুকরা হয়ে গেছে। ক্লিক দিব, ওই যে মাঝখানে টুকরা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে সম্পূর্ণ। ওই টেবিলের সাথে নিচের টেবিলের কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ আলাদা। তাহলে এভাবে করে আমরা কি করতে পারি? স্প্লিট করে নিতে পারি। যে একটা টেবিলকে আমরা কয়েক খণ্ডে ভাগ করব। খতিয়ান করছো না? খতিয়ান হিসাব বিজ্ঞানে দেখবা যে একই ঘর বারবার রাখতে হয়, একই টাইপের। এখানে 5টা কলাম 4টা রো, এর নিচে 5টা কলাম 4টা রো, 5টা কলাম 4টা রো, খালি ফাঁকা ফাঁকা কইরা কইরা। তাহলে ওই যে একই জিনিস যে বারবার, ওটা তুমি স্প্লিট করে নিতে পারো। হ্যাঁ, কাট করেও পেস্ট করতে পারো। স্প্লিট করে নিলে তোমার একবার হয়ে গেল। এই দেখো এখানে যা, এখানে কিন্তু তাই, এখানেও যা, এখানেও তাই। আমি স্প্লিট করে নিছি গুলো মাঝখান থেকে। ওকে, তাহলে এটা হচ্ছে স্প্লিট টেবিল। এরপরে চলে আসো স্প্লিট সেল। স্প্লিট সেল হচ্ছে এটা যেমন টুকরা করা, আর এটা হচ্ছে একটা ঘরকে কয়েকটা ঘরে পরিণত করা। ছোট্ট একটা ঘর, ওই ঘরকে আমি আবার 2 ভাগে ভাগ করতে পারি, বা 3 ভাগে ভাগ করতে পারি, বা 4 ভাগে ভাগ করতে পারি। এটা কিভাবে? এটার জন্য চলে যাবো আমরা লেআউটে, তারপরে চলে যাবো স্প্লিট সেলে। এই যে এখানে কয়টা করতে চাও? ধরো নাম্বার অফ কলাম 2টা, নাম্বার অফ রো দিলাম 2টা। এই ঘরটাকে আরো 4টা ভাগে ভাগ হবে। ওকে, দেখো 4টা ঘর হয়ে গেছে। এই যে এই ঘরটাকেই আমি 4 ভাগে ভাগ করে ফেলছি। দেখছো? স্প্লিট সেল মানে একটা সেলকে বলতেছে এইখানে এই বরাবর, এখানে মাঝখানে আরেকটা দাগ দিয়ে দাও। তার মানে এটাকে আমি এখন কিভাবে ভাগ করব? কয়টা কলাম কয়টা রো দিতে হবে? এখানে কলাম একটা, রো 2টা। ওই কিন্তু বুঝে আইছে। তাহলে কি করতে হবে? লেআউটে গিয়ে স্প্লিট সেলে দিব, তারপরে যে কলাম একটাই থাকবে, ওখানে 2টা ছিল, আর রো হবে 2টা। তাহলে এটা কিন্তু 2 খণ্ডে ভাগ হয়ে যাবে। দেখো এই যে ভাগ হয়ে গেছে। বুঝে বলে দেবো কয়টা কলাম কয়টা রো লাগবে এখানে।
ওকে, তাহলে এইভাবে আমরা স্প্লিট সেলের মাধ্যমে আমরা একটা ঘরকে, একটা সেলকে কয়েকটা ভাগে ভাগ করতে পারবো। এরপরে চলে আসে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কি? অ্যালাইনমেন্টটা হলো, তুমি ধরো এখানে কোন একটা লেখা লিখছো, এই লেখাটাকে সোজা আছে না, এই লেখাটাকে তুমি এখন এইভাবে আড়াআড়ি করে দিবা, কোন একটা শিটের মধ্যে আছে, ওই যে প্রজেক্টের মধ্যে, টেবিলের মধ্যে, এইভাবে। তাহলে ওটা তুমি কেমনে করবো? ওটা হচ্ছে অ্যালাইনমেন্টের মাধ্যমে করতে হবে। কিভাবে? লেআউটে যাবা, এই দেখো এখানে আছে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টের মধ্যে আছে টেক্সট ডিরেকশন, ক্লিক দিবা, উল্টা দিকে ঘুরে গেল। এখন যদি তুমি এই দিক থেকে এদিকে চাও, আবার ক্লিক দিবা। এখন এটা কিন্তু পুরো সেলের মাঝখানে নেই, আমি একটু বড় করে দেখাই। এটা কি পুরো সেলটা, যে ঘরটা, একটা ঘর মানে একটা সেল, এই সেলের কি মাঝামাঝি আছে? তাহলে এটাকে মাঝামাঝি আনার জন্য কি করতে হবে? অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার কই? এই যে অ্যালাইন, এটা কিন্তু অ্যালাইন সেন্টার, এই যে দেখো, এটা কিন্তু এখন পুরোপুরি মাঝে। আবার যদি এটা দাও অ্যালাইন রাইট, এটা দিলে অ্যালাইন লেফট, এটা দিলে অ্যালাইন টপ, এটা দিলে অ্যালাইন বটম, এটা এই যে এটা একটু বড় করলে তুমি বুঝতে পারবা। এই দেখো অ্যালাইন, এটা কি অ্যালাইন কোন দিকে আছে? বটম, এটা অ্যালাইন টপ, এটা অ্যালাইন সেন্টার। তাহলে সেলের মাঝখানে থাকাটাই, কোনো একটা লেখা যদি লেখো, সেটা সেলের মাঝখানে থাকাটাই সৌন্দর্য, উপরে নিচে থাকাটা কিন্তু সৌন্দর্য না। এই জন্য এটাকে সবসময় মাঝামাঝি রাখতে হবে। তাহলে অ্যালাইনের মাধ্যমে আমরা কি করতে পারি? এই লেখাটাকে ঘোরাতে পারি, এই লেখাটাকে মাঝামাঝি আনতে পারি, বা ডানে বামে উপরে নিচে যেখানে দরকার হবে সেখানে যেতে আমরা নিতে পারি। আচ্ছা, এরপরে সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে, না সর্বশেষ না, আরও একটা আছে, সেটা হচ্ছে শর্ট। শর্ট হচ্ছে আমরা এক্সেলে শিখি যদিও, তারপর এখানে একটু দেখাই দিই। মনে করো আমরা একটু আন্ডো করে আগের অবস্থানে চলে আসি। আগে কি কি করলাম, টেবিলটা কেমন ছিল প্রথমে, সেই অবস্থানে আসি, এরকম ছিল। তো আমরা মনে করি এখানে কিছু সংখ্যা লিখলাম, ওই করে গেল কেন আবার, এলোমেলো কিছু সংখ্যা আছে না, এই সংখ্যাগুলোকে তুমি সাজাতে চাচ্ছ, ছোট থেকে বড় সাজাতে চাচ্ছ, যেটা এক্সেলে শিখছি আমরা, এটাকে বলে শর্ট। কি বলে? শর্ট। লেআউটে যাবা, এই যে এখানে লেআউটের পরে এখানে আছে শর্ট, এই যে A to Z, ক্লিক দিলা, দেওয়ার পরে এই যে অ্যাসেন্ডিং, এখন টিক মার্ক কোথায় আছে? অ্যাসেন্ডিং, তাহলে ছোট থেকে বড় হবে। আর যদি টিক মার্কটা তুমি ডিসেন্ডিং এ দাও, তাহলে বড় থেকে ছোট হবে, তাহলে বড় থেকে ছোটই করি। এই দেখো সবার 96টা মাঝখানে ছিল, ওটা কিন্তু সবার উপরে চলে গেছে, এখন 24টা সবার নিচে চলে আসছে। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি? এখানে দেখাই দিলাম যাতে এক্সেল আবার দেখাইতে না হয়, সেম জিনিস কিন্তু। আচ্ছা, তাহলে এটা হচ্ছে শর্ট। এরপর চলে আসে হচ্ছে ফর্মুলা। দেখো তুমি মাইক্রোসফট ওয়ার্ডে এটা যোগফলও নামাইতে পারো চাইলে। কিভাবে? এই সবগুলো সংখ্যার যোগফল এখানে নামাতে চাই, যেটা এক্সেলে শিখছো, কিন্তু এটা ওয়ার্ডেও করা যায়। কিভাবে? এই যে ফর্মুলায় চলে যাবা, fx, গিয়ে এখানে যে সাম অ্যাবভ এটাই যেভাবে সেভাবে থাকবে, ওকে। দেখো সবগুলোর যোগফল কিন্তু 541। তাহলে এগুলার সবগুলো যোগফল আমরা সহজেই ফর্মুলার মাধ্যমে বের করতে পারি। ও শর্ট তো দেখাই ফেললাম, শর্ট কি দুইবার লিখছি? আচ্ছা, একবার কেটে দিই। তাহলে এই ছিল আজকের ক্লাস। তাহলে আজকে আমরা কি করলাম? বর্ডার এন্ড শেডিং, টেক্সট বর্ডার, পেজ বর্ডার, শেডিং দেওয়া, ছায়া দেওয়া, ফাইন্ড করা, কোনো শব্দ খুঁজে বের করা, রিপ্লেস হচ্ছে কোনো একটা শব্দকে প্রতিস্থাপন করে অন্য কোনো শব্দ বসানো, এরপর হচ্ছে টেবিল সংক্রান্ত যত কাজ ছিল আজকে মোটামুটি সবগুলো কিন্তু শিখিয়ে দিলাম। তো কারো কোনো সমস্যা? তো ধন্যবাদ ক্লাসে থাকার জন্য, সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।